হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা অসুখী একজন এই কবিতাটা সম্পর্কে আলোচনা করব। এটা দশম শ্রেণীর দশম শ্রেণীর পাঠ্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলার বাংলার পাঠ্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলার পাঠ্য। দেখো, এখানে কিছু ইনফরমেশন আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। কেউ যদি মনে করো এটাকে স্ক্রিনশট দিয়ে নেবে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো, তোমাদেরই সুবিধা হবে। দেখো, এখানে অশোকে একজন এই কবিতাটা লিখেছেন চিলিয়ান একজন কবি, নাম হচ্ছে পাবলো নেরুদা। চিলিয়ান একজন কবি, নাম পাবলো নেরুদা। আর এটাকে অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। কে অনুবাদ করেছেন? নবারুণ ভট্টাচার্য। দেখো, চিলিয়ান কবি যখন লিখছেন তাহলে তার উৎস আলাদা হবে, তাই তো? সেই উৎসটা কোথা থেকে পাচ্ছি আমরা? এক্সট্রা ভাগারিয়া নামক একটা কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, সেই কাব্যগ্রন্থের মধ্যে আমরা এই এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের মধ্যে আমরা পাচ্ছি। আর কবিতাটার নাম ছিল লা, কবিতাটার নাম কি ছিল? লা দেশ দি সাদা, লা দেশ দি সাদা। ঠিক আছে, কবিতাটার নাম লা দেশ দি সাদা। আর নবারুণ ভট্টাচার্য এই কবিতা, মানে যে কবিতাটা, ওই লা দেশ দি সাদা, এই কবিতাটার তিনি নাম দিয়েছেন অসুখী একজন। আর যে কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাটা রেখেছেন সেটা হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটা। তাহলে কাব্যগ্রন্থের নাম কি? বিদেশি ফুলে রক্তের ছিটা। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কাব্যগ্রন্থের, পাবলো নেরুদার লেখা গ্রন্থের নাম কি? এক্সট্রা ভাগারিয়া। কবিতার নাম কি? লা দেশ দি সাদা। আর এই কবিতাটার মানে বাংলা নাম হচ্ছে, তর্জমা যেটা করা সেটা হচ্ছে অসুখী একজন, আর কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটা। ঠিক আছে। আচ্ছা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ এখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কবিতাটার প্রেক্ষাপটটা, এই কবিতাটা কবি লিখছেন কোন প্রেক্ষাপটে। দেখো, সমাজের একজন বুদ্ধিজীবী কবি হিসাবে মানে কেউই চাইবেন না যে কোনো যুদ্ধ হোক, যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষ ভোগ করুক। কারণ বিরাট মানে যুদ্ধ হলে না, তার একটা যে ভয়ঙ্করতা, শুধু সেই দেশ ভোগ করে তা না, আশেপাশে সমস্ত দেশের উপরে তার একটা প্রভাব পড়ে। এবং কবি যখন সচক্ষে এটা দেখছেন, এই যে আমেরিকার একটা যুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধ, সেই যুদ্ধটা যখন তিনি দেখেছেন, এবং সেটা তার যে নিজের মানে জায়গা চিলি, সেই চিলিতে তিনি খুব বেশি দিন থাকতে পারেননি, এবং সেখানেও এই যুদ্ধের রেশটা পড়েছিল। ঠিক আছে, তো সেই চিলিয়ান কবি তখন দুঃখ ভরে আক্ষেপ করে তিনি সেই সময়ের মানুষদের কাছে, যারা ছিল আর কি নেতা বা বিখ্যাত ব্যক্তি, তাদের কাছে যে মানে এই যুদ্ধটা না হোক সেটা আবেদন করেছিলেন, কিন্তু তারা কেউ শোনেনি। এবং সেই পরিস্থিতিটাকে বর্ণনা করে, যখন তিনি দেখেছেন, দুঃখিত হয়ে পরিস্থিতিটাকে বর্ণনা করে এই কবিতাটা লিখছেন। ঠিক আছে, আমরা এই কবিতার মধ্যে কবিতার ডিটেলসও যেমন পড়বো, ঠিক আছে, কবিতার টা একবার আমরা রিডিং পড়ে নেবো। তার পাশাপাশি আমরা কি পড়বো? বিষয় সংক্ষেপ, এই কবিতার মধ্যে কি বলতে চাইছেন। আসলে কবি একজন মানে এখানে একজন প্রিয়তমার কথা বলছেন। সেই প্রিয়তমা হতে পারে তার নিজের প্রিয়জন, হতে পারে সেটা দেশ মাতৃকা। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। তাকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা। সে, তাকে দাঁড় করিয়ে রেখে কবি যেন কোথায় চলে গেছেন যুদ্ধ করতে, এবং সেখানে গিয়ে তিনি আর ফিরবেন না, এটা তার প্রিয়তমাকে বলে যাননি। সেই মেয়েটি, অর্থাৎ তার দেশ হতে পারে বা প্রিয়জন হতে পারে, সে কিন্তু অপেক্ষা করে আছে কবি কবে ফিরবেন। এবং সেই প্রেক্ষাপট, সে অপেক্ষা করার মুহূর্তে চারিদিকের যে সিচুয়েশন এবং তার অপেক্ষা, এই দুটোকে তিনি একসঙ্গে কি সুন্দর করে তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, আমরা কিন্তু সেটা পাবো। ঠিক আছে, আমরা পুরোটা ডিটেলসে পড়ে নিয়ে দেখে নেব। আর এর পাশাপাশি আমরা প্রত্যেকটা কবিতার লাইন ধরে আলোচনা করব। ঠিক আছে। আর নামকরণটা আমরা কি করব, একটুখানি জাস্ট আলোচনা করে নেবো, যেহেতু অসুখী একজন বলছে। দেখো, অসুখী একজন বলছি আমরা কবিতার নাম, অসুখী, তার মানে এটা মানে বুঝতেই পারছি যে সে সুখী নয়। একজন বলতে কেউ একজনের কথা, সে হতে পারে প্রিয়তমা, হতে পারে দেশমাতৃকা, তার কথা বলা হতে পারে। ঠিক আছে, কবি বলছেন যে সে সুখী নয়, অসুখী। কবিতাটা পড়লে আমরা বুঝতে পারবো কবিতার মধ্যে কি বলতে চাইছেন। কবি আসলে চাননি যুদ্ধ করতে, চাননি যুদ্ধের এই ভয়াবহতা দেখতে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। বলছে আমি তাকে ছেড়ে দিয়েছি,
কি করে? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছি। কোথায়? দরজায়। তাহলে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছি কোথায়? দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। কবি চলে গেলেন দূরে। ঠিক আছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি বলছেন সে কখনোই জানতে পারেনি যে কবি আর কখনো ফিরে আসবেন না। আসলে এই চলে যাওয়াটা, কবি যে চলে যাচ্ছেন, এটা আসলে যুদ্ধের ক্ষেত্রে যাচ্ছেন। হ্যাঁ, কোথায় যাচ্ছেন সেটা বলা হয়নি, কিন্তু কবিতার প্রেক্ষাপট অনুযায়ী ভেবে নেওয়া যেতে পারে যুদ্ধে তিনি চলে যাচ্ছেন, ঠিক আছে, দেশকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে তিনি আর কোনোদিন ফিরবেন না। কবির প্রিয়তমা সে কখনো জানতো না। বলছে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর চলে গেল, একটা মানে কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে এখানে সন্ন্যাসিনী। ঠিক আছে, গির্জার যিনি সন্ন্যাসিনী তিনি চলে গেলেন। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে এভাবে এই যে কবি প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন, এভাবে কি হচ্ছে, একটা সপ্তাহ এবং একটা বছর কিন্তু চলে গেছে। ঠিক আছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এতদিন চলে যাওয়া মানে কি, সেখানে কবি যে চলাচল করতেন, যে বাড়িতে যেখান থেকে হাঁটাচলা করতেন, সেটা নিশ্চয় আর থাকবে না, কারণ এক বছর এবং একটা সপ্তাহ কেটে গেছে। সেখানে কি হচ্ছে, বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে কবির পায়ের দাগ এবং সেখানে ঘাস জন্মাচ্ছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো মাথার উপর। পরপর পরপর কি হচ্ছে, পাথরের মতো কি হচ্ছে, এই নেমে আসছে মাথার উপরে। কি নেমে আসছে? বছরগুলো। ঠিক আছে, সেই বছরগুলো কি হচ্ছে, কবি সেই প্রিয়তমার মাথার উপরে নেমে আসছে। তারপর যুদ্ধ এলো। এই সময় কি হচ্ছে, প্রিয়তমাকে রেখে তিনি চলে গেছেন। তারপরে যুদ্ধ এসছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধের যে ভয়াবহ চারিদিকে রক্তাক্ততা, সেটাকে যেন আগ্নেয় পাহাড় যেমন লাল হয়ে ওঠে, ঠিক আছে, তার লাভার সাহায্যে, তেমনি ভাবে যেন এখানে রক্তস্রোত বইছে এবং সেটা আগ্নেয় পাহাড়ের মতো। এবং সেখানে কেউই বাদ যায়নি, শিশু থেকে শুরু করে বাড়িরা খুন হয়ে যাচ্ছে, শিশু থেকে বাড়ি সকলেই অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছে। একটা যুদ্ধ মানে শুধু তো দেশের মধ্যে, শুধু দেশের কয়েক সেনাবাহিনীর মধ্যে সীমিত থাকবে তা নয়, পুরো দেশ জুড়ে সাধারণ মানুষের উপরেও, যে জিতবে তার উপরেও কিন্তু, মানে পরাজয়ী পরাজয়ী যারা হয় তা সেই অঞ্চলের মানুষজনও কিন্তু অত্যাচারিত হয়। ঠিক আছে, নিপীড়িত হয়। তাই বলছে যে সেখানে শিশুরা, বাড়িরা সবাই খুন হয়ে গেছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। আসলে মেয়েটির মৃত্যু হয়নি বলতে কবি এখানে বলতে চাইছে সেই মেয়েটির আত্মার যেন সারা জীবন অমর হয়ে আছে। সেই মেয়েটি আসলে হতে পারে কবির কি, কবির প্রিয়তমা, অথবা অথবা দেশমাতৃকা। হ্যাঁ, দেশমাতৃকা। আমরা বুঝতে পারছি না যে কাকে তিনি ইন্ডিকেট করছেন, তবে এটুকু বুঝতে পারছি যে সেটা, যে তার মানে তিনি সেই দেশবাসীর যে মৃত্যু বিভৎসতা সমস্ত কিছু কিন্তু এখানে উঠে আসছে। ঠিক আছে, তার সাথে সাথে কি হচ্ছে দেখো, বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন। যে সমতল যে জায়গাগুলো ছিল সব জায়গায় পুরো আগুন ধরে গেছে। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কি হলো, উল্টে পড়লো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কেন স্বপ্ন দেখতে পারলো না? আসলে এই যে শান্ত হলুদ দেবতা, যে দেবতার কথা বলছে, সেই স্থির থাকে, শান্ত বলছে। দেবতাকে এক জায়গায় রাখলে সারা জীবন সেইভাবে থেকে যান তিনি। ঠিক আছে, তার জন্য বলা হচ্ছে। আর তার পাশাপাশি কি হচ্ছে, শান্ত হলুদ হয়ে গেছে, মানে দীর্ঘদিন এক জায়গায় থেকে থেকে যেটা হয়। ঠিক আছে, সেই দেবতার মন্দির কোথাও বাদ যায়নি যুদ্ধের জন্য। ঠিক আছে, সেই যুদ্ধে সেগুলো সব হলুদ, মানে আগুন ধরে যাওয়া বা অত্যাচারে জর্জরিত, বোমা পড়া, গুলি করা, অত্যাচার করা, রক্তক্ষয় সংগ্রাম হচ্ছে যেখানে। ঠিক আছে, তাহলে সেই পরিস্থিতিতে কি হচ্ছে, দেবতারা পর্যন্ত, মন্দির ধ্বংস হওয়া মানে দেবতা, যেখানে মন্দিরের মধ্যে যে দেবতা থাকবে তারাও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বলছে যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে কোথা থেকে পড়ে যাচ্ছে, মন্দির থেকে। শূন্যস্থান দিতে পারে কিন্তু। ঠিক আছে, তাহলে এরকম ভাবে
তারা আর স্বপ্ন দেখতে পারলো না, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবি বলছেন সেই বাড়ির কথা তিনি সেই বাড়িকে বলতে পারেননি, যে বাড়িটা কি হচ্ছে আস্তে আস্তে তিনি মানে সেখানে সেই বাড়িটা মানে মিষ্টি বাড়ি বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন, ঠিক আছে, সেইখানে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই বাড়ির যা যা ছিল সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির মতো বিভৎস মাথা। তাহলে মৃত পাথরের মতো মূর্তি, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির মতো বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। বলছে এখানে কি হচ্ছে, রক্তের একটা কালো দাগ রয়ে গেছে। সেই মেয়েটি আমার অপেক্ষায়, কবি বলছেন সেই মেয়েটি অপেক্ষা করে আছে, যে মেয়েটির তিনি দাঁড় করিয়ে রেখে চলে গেছিলেন, ঠিক আছে, সেই মেয়েটি যেন কবির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত তার অপেক্ষা করে আছে, সে ফিরবে, সে ফিরবে, সে ফিরবে। হয়তো নাও ফিরতে পারে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কবি বলছেন যে যে এখানে এই যে মেয়েটির কথা যে ফিরবে বলে মানে কবি ভাবছেন, হ্যাঁ, মেয়েটি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে, সেই আহ কবি যাকে দাঁড় করিয়ে রেখে গেছেন, ঠিক আছে, তাহলে সে এই মেয়েটি হতে পারে কি, তাহলে তার প্রিয়জন। দেখো এখানে যে মৃত্যু হলো না কথাটা বলছে, এইখানে দিয়ে আমরা একটা ভাবতে পারি যে দেশের মানুষজন মারা যেতে পারে, কিন্তু ওই দেশটা তো মানে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, কিন্তু দেশটা তো থেকে যাবে। তার জন্য আমরা দেশমাতৃকাও কিন্তু ধরে নিচ্ছি। হ্যাঁ, আর এই কবিতাটা আমি বললাম যে নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছেন, তর্জমা মানে বাংলায় অনুবাদ, ঠিক আছে, বাংলা অনুবাদ অনুবাদ করেছেন, ঠিক আছে, নবারুণ ভট্টাচার্য। আচ্ছা, আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে দেখে নেব, পাবলো নেরুদা সম্পর্কে। দেখো কি বলছেন পাবলো নেরুদা সম্পর্কে। পাবলো নেরুদা চিলিয়ান একজন বিখ্যাত কবি। দেখো 1904 খ্রিস্টাব্দে জন্ম এবং 1973 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন। ইনি কিন্তু দুটো বিশ্বযুদ্ধ দেখছেন, 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পার্লোতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছেন? পার্লোতে জন্মগ্রহণ করছেন। তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রয়েলস বার্সো আলতো। তার নাম হচ্ছে নেকতালি রিকার্দো রয়েলস বার্সো আলতো, ঠিক আছে। এটা কিন্তু দেয় যে পাবলো নেরুদার পুরো নাম কি, আর এই নামটা কিভাবে এসছে। দেখো অনেকে মনে করেন যে পাবলো নেরুদার নামটির উৎস হচ্ছে চেক লেখক জা নেরুদা। চেক লেখক লেখক একজন ছিলেন যার নাম হচ্ছে জা নেরুদা, এবং পাবলো নামটি সম্ভাব্য উৎস পাবলো পিকাসো, এটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যে এই অনুযায়ী এই মানে তার নাম হচ্ছে পাবলো নেরুদা। আর মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার, ঠিক আছে, রাজনৈতিক বিষয়ে তিনি মত ব্যক্ত করেছেন। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিল। চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিল। এই পদে থেকে তিনি চীন, জাপান, কলম্বো সহ ভারতেও আসেন। 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। চিলিতে অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা, এবং 3 দিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তাহলে উনি ক্যান্সারে কিন্তু মারা যান, ঠিক আছে। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আছে কি 20টা প্রেমের কবিতা ও 1টি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়েতের গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা। তাহলে মোটামুটি এইগুলো একটু মনে রাখতে হবে যে তার পুরো নামটা কি, জন্ম মৃত্যু সালটা, তারপরে পাবলো নেরুদা নামটার উৎস কোথা থেকে আসছে, আর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে, দু একটা বইয়ের নাম মনে রাখতে পারো। এই হচ্ছে লেখক পরিচিতি, ঠিক আছে। কারণ এখানে কিন্তু পরীক্ষায় দেয় এখান থেকে যে পাবলো নেরুদার পুরো নাম কি, ঠিক আছে, কি ছিল, নেকতালি রিকার্দো রয়েন্সে বার্সো আলতো, ঠিক আছে। আর এই পাবলো নেরুদার নামটির উৎস কোথা থেকে আসছে, পাবলো আসছে হচ্ছে পাবলো নেরুদা নামটা আসছে, দেখো চেক লেখক হচ্ছে যা নেরুদা, এবং পাবলো নামটি সম্ভাব্য উৎস হচ্ছে পাবলো পিকাসো।
ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি। আর কবিতাটা ভালো করে পড়বে। হ্যাঁ, তোমরা পারলে চেষ্টা করো কবিতাটার এই মানে মুখস্থ করে রাখতে। হ্যাঁ, 2-3 বার 4 বার 5 বার পড়ে 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 পড়তে 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 দেখবে আত্মস্থ হয়ে যাচ্ছে। কবিতাটা মুখস্থ করলে এখান থেকে কোশ্চেন যেমন দেয়, শূন্যস্থান পূরণ তুলে দেয়। ঠিক আছে, এক দেয় শূন্যস্থান, শূন্যস্থান তুলে দিতে পারে। ঠিক আছে, তারপরে বলতে পারে যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল কে, প্রশ্ন করতে পারে, এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ এর মধ্যে কি থাকছে, হেঁটে চলে গেল কে, কতদিন কেটে গেল, একটা সপ্তাহ এবং একটা বছর কেটে গেল। ঠিক আছে, তারপরে কি বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, তাহলে কিসে ধুয়ে দিল। তারপরে এখানে বলছে যে কাকে দাঁড় করিয়ে রাখা আছে, মেয়েটিকে দাঁড় করিয়ে রাখা আছে। ঠিক আছে, কোথায় রেখে গেছেন কবি, দরজায় রেখে গেছেন। সে জানতো না আমি আর ফিরে আসবো না, কে জানতো না, মেয়েটি জানতো না। ঠিক আছে, এরকম ভাবে ঘাস জন্মালো রাস্তায়, হ্যাঁ কোথায় ঘাস জন্মেছে, তাহলে রাস্তায় ঘাস জন্মেছে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এর পাশাপাশি নিচের থেকে দেখো এখানে প্রশ্ন কি দিচ্ছে, যে এরকম বলতে পারে যে মানে যুদ্ধটা কেমন ভাবে এসেছিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ঠিক আছে, কারা কারা খুন হয়েছিল, শিশু এবং বাড়িরা খুন হয়েছিল। তারপরে কোথায় আগুন ধরে গেল, সমস্ত সমতলে, বা সমস্ত সমতলে কি ধরে গেছিল, আগুন। একদম সিম্পল প্রশ্ন। কারা মানে ধ্যানে ডুবেছিল, শান্ত হলুদ দেবতারা, বা বলতে পারে দেবতারা। এবার তুমি প্রশ্ন করতে পারে দেবতাদের সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করা হয়েছে, শান্ত এবং হলুদ। হ্যাঁ, এই দুটো বিশেষণ প্রয়োগ করা হয়েছে। তারপরে তারা উল্টে পড়লো কোথা থেকে, তারা বলতে এখানে কাদের কথা বলছে, দেবতাদের কথা। কোথা থেকে উল্টে পড়েছিল, মন্দির থেকে উল্টে পড়েছিল। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। জল তরঙ্গ শব্দের অর্থ কি, তারপরে বলতে পারে ঝুলন্ত বিছানায় কে ঘুমিয়েছিল। তারপরে কবির বাড়িটার সম্পর্কে কি বলেছিলেন, এই যে মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। এই যে বিশেষণ মানে এই যে বৈশিষ্ট্য বাড়ির প্রয়োগ করছেন। ঠিক আছে, বাড়ির সম্পর্কে ডিটেলস চাইতে পারে। তারপরে কি বলছে দেখো, চিমনি, জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সমস্ত কিছু কি হয়েছে, চূর্ণ হয়ে জ্বলে গেছে আগুনে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, আহ এর পাশাপাশি প্রশ্ন করছে দেখো, বলছে যে দোমড়ানো লোহা মৃত মূর্তির মতো বিভৎস মাথা। এই যে এটা দিয়ে প্রশ্ন করতে পারে যে দোমড়ানো কি আছে। তারপরে বলছে মৃত পাথরের মূর্তির মতো বিভৎস মাথা, কার মাথা, কেন এটা হয়েছে, কোন প্রসঙ্গে কবি এমন কথা বলছেন। 3 নম্বর 5 নম্বরে চলে যেতে পারে। তারপরে সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হচ্ছে বা কবি বলছেন এখানে, আর তার কেন মৃত্যু হলো না, বা সে কেন অপেক্ষা করে আছে। ঠিক আছে, বা কবিতার বিষয়বস্তু বলতে পারে, নামকরণ নিয়ে প্রশ্ন করতে পারে, যে এই পুরো কবিতার মধ্যে দেখো মেয়েটা অপেক্ষা করে আছে তার প্রিয়জনের জন্য, সেই প্রিয়জন ফিরতে যদি না পারে তাহলে তার মধ্যে একটা আহ মানে দুঃখ থেকে যাবে, সুখ তো আসছেই না, তার জন্য অসুখী একজন বলছে, তাহলে নামকরণ কিন্তু যথাযথ হচ্ছে। ঠিক আছে, এইভাবে পুরো বিষয়টা তোমরা আত্মস্থ করার চেষ্টা করো। দেখো কবিতাটা 2-3 বার 4 বার পড়ো, দেখবে খুব সহজ, খুব সহজ, সহজেই করতে পারছো। আর কোশ্চেন তো আমরা আলোচনা করবোই। ঠিক আছে, তো বলবে কেমন লাগলো কবিতাটা। হ্যাঁ, কেমন লাগলো কবিতাটা, আর আলোচনাটা কেমন লাগলো, পুরো বিষয়টা। আম, এরপরে তোমরা কোন বিষয়ে আলোচনা চাইছো সেটাও একটু জানিও। ঠিক আছে, আমরা চেষ্টা করছি প্রথম মানে দশম শ্রেণীর প্রত্যেকটা কবিতা যেগুলো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে আমরা পুরোটা আলোচনা করে দেবো, তার সাথে সাথে প্রশ্ন উত্তর আলোচনাও আমরা করে দেবো। তো আজ এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।